যেই মানুষ আপনাকে দায়িত্বে নিয়ে এসেছে তাদের জীবনের দিকে তাকান। তাদের জীবনকে আর দুর্বিষহ করে তুলবেন না। এখন গভর্নমেন্টকে দিয়ে অজনপ্রিয় কাজগুলো করানো হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি সরকারকে বলতে চায় যে আপনারা গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্বে এসেছেন। রক্তাক্ত গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যান্ডেট আপনাদের আছে। সো আপনারা যেই মানুষ আপনাকে দায়িত্বে নিয়ে এসেছে তাদের জীবনের দিকে তাকান। তাদের জীবনকে আর দুর্বিষহ করে তুলবেন না। আপনারা যেই যেই পথ চ্যালেঞ্জিং সেই পথ গ্রহণ করুন। আপনারা যদি ট্যাক্স দরকার হয় আমরা জানি যে আইএমএফ এর এখানে সাজেশন আছে, কিন্তু আইএমএফ এর সাজেশনটা ভ্যাট বাড়াতেই হবে এই সাজেশন নাই। আইএমএফ এর সাজেশন আছে আপনি কর জিডিপি অনুপাত বাড়ান, আপনি করের হার বাড়ান, করের পরিমাণ বাড়ান। এখন আপনি করের পরিমাণ বাড়ানোর জন্য যে পন্থাটা কঠিন কিন্তু যে পন্থাটা জনকল্যাণমূলক আপনি সেই পন্থায় যান। ধনীর উপর ট্যাক্স বসানো, আপনি সহজ পন্থায় গরিবের উপর ট্যাক্স বসানো, এটাই এদেশের জনগণ মেনে নিবে না। জাতীয় নাগরিক কমিটি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা অবশ্যই জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিব। আমরা যদি দরকার হয় আমরা এই গভর্নমেন্টের যেই প্রতিষ্ঠান যারা এই কাজের সাথে যুক্ত আমরা তাদের পদত্যাগ চাইব। এই বাংলাদেশে আমরা যে ভ্যাটের কথা বলছি, ভ্যাটটা হলো এমন যে এটা মেইনলি মানে 1991-এ আপনার তখন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সময় বাংলাদেশে যখন ভ্যাট চালু হয়। তো ভ্যাট হলো মূল্য সংযোজন কর। আপনারা জানেন যে এটা হলো যেমন একজন ভিক্ষুক একটা এরোমেটিক বিউটি শপ কিনতে গিয়েছে, আর একজন ধরেন আপনার বিলিয়নিয়ার কিনতে গিয়েছে। দুইজনের জন্য ভ্যাটটা সেম। হ্যাঁ, আপনি ধরেন আপনার হয়তো একটা সার্ফ এক্সেলের প্যাকেট কিনতে গিয়েছেন, এটা একজন আপনার বাসার যে বুয়া কিনতে গিয়েছে, আর ধরেন একজন আপনার ধরেন গুলশানের একজন শিল্পপতির পরিবার কিনতে গিয়েছে। দুজনের জন্য কিন্তু ভ্যাট সেম। তার মানে হলো যে এই ধরনের যে ট্যাক্স, এটাকে মানে ইকোনমিক্সে বলে রিগ্রেসিভ ট্যাক্স, যেটা আসলে গরিবকে আরো গরিব করে এবং ধনীকে আরো ধনী করে। ধনীকে আরো ধনী করে কিভাবে? ওর কাছে তো এটা কোনো টাকা না। হ্যাঁ, আপনি ওর কাছ থেকেও 5% নিয়েছেন, আর যার আসলে ইনকামের পুরোটা অংশই চলে যাচ্ছে এই খাতে তার কাছে 5% নিয়েছেন। তার মানে দেখবে যে ওর সম্পদের যে সারপ্লাস আছে, উদ্বৃত্ত আছে, সেটা বাড়বে, আর গরিবের যেটা আছে সেটাও চলে যাবে। এখন সরকার এই যে কাজটা করেছে এটা আমরা কোনোভাবে মানতে পারছি না, এবং এটা অধ্যাদেশ। আপনারা জানেন যে কোনো নির্বাচিত সরকারের বাইরে কেউ আইন করতে পারে না। এগুলো জরুরি কিছু আইন দরকার হলে অধ্যাদেশ জারি করতে হয়। এখন জরুরি ভ্যাটটা কি এতই জরুরি? জিডিপি এবং সরকারের খরচ পৃথিবীতে সব জায়গাতে এখন মানে কোনো সরকারি কোনো রাষ্ট্রই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার কোনো পলিসি আপনার বিনা প্রশ্নে কোথাও আপনি পাস হতে পারেন। কেন পারে না? এখন সবকিছুই আপনি কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, পৃথিবীর কোন দেশের সরকার কিভাবে কাজ করছে কম্পেয়ার করতে পারবেন যদি সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে, সংবাদ প্রকাশের স্বাধীনতা থাকে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন যে বাংলাদেশ, আমি গতকালকে পত্রিকায় আমরা এই তথ্যটা আমরা পেয়েছি, একটা কম্পারিজন যে এই টোটাল যে জিডিপির অনুপাতে কোন দেশ কি পরিমাণ সরকারি খাতে ব্যয় করে। বাংলাদেশ খুব সম্ভবত 16% ব্যয় করে জিডিপি, মালয়েশিয়া 22% ব্যয় করে, ইন্ডিয়া 26% ব্যয় করে, যুক্তরাষ্ট্র 34% প্লাস ব্যয় করে। এরকম আরো কিছু দেশের এখানে তথ্য আছে। আপনারা দেখেন যে সরকারের যে ব্যয় সক্ষমতা, আমাদের ব্যয় সক্ষমতা খুবই কম। এখন কথা হলো যে আপনার ব্যয় সক্ষমতা কিসের আসপেক্টে বলছে? আমি তো আমেরিকার জিডিপি আসপেক্টে বাংলাদেশের ব্যয় সক্ষমতার কথা বলছিলাম। বাংলাদেশের জিডিপির আসপেক্টে বাংলাদেশের ব্যয় সক্ষমতা। তো আপনার জিডিপি যদি 100 টাকা হয়, আপনি কেন 16 টাকা ব্যয় করতে হয়? কারণ আপনি গভর্নমেন্ট জনগণ থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ রেভিনিউ পাওয়ার কথা ছিল, রাজস্ব পাওয়ার কথা ছিল, সেই রাজস্ব আদায় করতে পারে না। কেন পারে না? আপনি দেখবেন যে আমরা সবসময় কি করি? ভ্যাটের আওতা বাড়াই। হ্যাঁ, আমরা বলি যে কর জাল বাড়াই, এটা আরো বড় আরো বেশি বেশি পণ্যে দিই, কিন্তু যেই পণ্যের দেওয়া আছে আমরা সেই পণ্যের ট্যাক্স আমরা আদায় করতে পারি না। আপনার গুলশান একটা রেস্টুরেন্টে যাবেন, আপনি দেখবেন যে ট্যাক্স এখানে ভ্যাট এভাবে স্লিপ করে নেওয়া হয় না। আপনি বাফেট রেস্টুরেন্টে যান, দেখবেন ক্যাশ টাকা বিল দিতে হয়। আপনি দেখবেন যে কোনো কার্ডে বিল দিবে না। কেন নিবে না? আপনারা এখানে দেখবেন যে যে এই তারা একটা ভ্যাট কর্মকর্তার সাথে চুক্তি করে নেয়, মাসিক চুক্তি। এই মাসে 3 লাখ 5 লাখ টাকা দিয়ে দিবে। এখন হয়তোবা ওখানে ভ্যাট 15 লাখ 20 লাখ টাকা ভ্যাট দরকার ছিল। যদি আপনি মানে সেলের যে রেশিও, ভ্যাটটা কিসের উপর পড়ে, কত টাকা সেল হলো ঠিক করে ফেলেন ভ্যাট কর্মকর্তার সাথে, ওই জোনের যে আছে দায়িত্বশীল, 3 লাখ টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা, কিন্তু আপনার হয়তো বা দিতে হতো 30 লাখ 45 লাখ। কেন হচ্ছে? কারণ ভ্যাট কর্মকর্তা ওখানকার রাজস্ব কর্মকর্তা মনে করে যে আমি যদি তাকে অ্যাকচুয়ালি ধরতে যাই তো হয়তো বা সে আমার অনেক কিছু হাইড করবে, তার চেয়ে বরং আমি একটা চুক্তি করে নেই, ইঁদুর দৌড় খেলাটা আর হবে না, হ্যাঁ, আমি কিছু পেয়ে যাবো। তো এইভাবে আপনার
যেই আইন আছে, যেই ভ্যাটের খাত আছে, শুল্কের খাত আছে, আপনি খাত থেকে আদায় করতে পারছেন না। না পেরে আপনি কি করছেন? আপনি আরো বেশি বেশি পণ্যের দিকে ঝুঁকছেন। এইভাবে তো আপনি বেশি বেশি পণ্যের দিকে ঝোঁকা মানে কি? আপনি ধরেন, তো প্রথমত ট্যাক্সের কিছু আপনার মরালস আছে। আপনি কিসের জন্য ট্যাক্স করবেন? প্রথম কথা হলো ট্যাক্স লাগে গভর্নমেন্টের রেভিনিউ দরকার হয়। দ্বিতীয় কথা হলো যে ট্যাক্সের আরেকটা গ্রাউন্ড আছে। গভর্নমেন্ট সবসময় ক্ষতিকর দ্রব্যের উপর বেশি ট্যাক্স দিবে, উপকারী দ্রব্যের উপর সাবসিডি দিবে, কম ট্যাক্স দিবে। এখন সিগারেট, মাদক, কিংবা আপনি ধরেন আরো অন্যান্য ইভেন গেমস ধরেন, হ্যাঁ, এখানে ব্যাটিং হয়, আরো অনেক কিছু হয়। যত নেতিবাচক তত বেশি ট্যাক্স হবে, যত ইতিবাচক তত আপনার কম ট্যাক্স হবে। এটা হলো একটা আদর্শ জনবান্ধব ওয়েলফেয়ার গভর্নমেন্টের বৈশিষ্ট্য। কারণ আমরা এখানে কি দেখি, এখানে যখন আপনি ট্যাক্সের বেসিক খাত, আপনি যখন এটাতে বাড়াতে থাকবেন যে আরো আরো বেশি বেশি পণ্য, তখন আপনি তো একটা বেসিক প্রিন্সিপালে আছেন, ক্ষতিকর থেকে কম ক্ষতিকর। আপনি ধরেন সারের উপর আপনি এখন ট্যাক্স বসাতে পারবেন না, বরং ভর্তুকি দিবেন, বীজের উপর ভর্তুকি দিবেন, কীটনাশকের উপর ভর্তুকি দিবেন। তবে বিভিন্ন খাত আছে, হ্যাঁ, আপনি আরো বলতে পারবেন মেশিনারিজ এর উপর, মেশিনারিজ ইম্পোর্টের উপর ট্যাক্স কমাবেন, শুল্ক কমাবেন। এইভাবে আপনি যখন কর জাল বাড়াবেন, তখন আপনি ধীরে ধীরে একদম প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছবেন। এই যে পলিসি, এই পলিসি একটা গভর্নমেন্টকে, শুধু গভর্নমেন্ট কেন, এটা সোশ্যাল যে একটা ফেব্রিক আছে, সামাজিক যে একটা গঠন আছে, গঠনটাকে নষ্ট করে দিচ্ছে। আর আমরা গভর্নমেন্টকে শুধুমাত্র আর একটা বিষয় এটা বলি, এই গভর্নমেন্টের উপর আমি যে পুরো দায় চাপাতে পারবো তা না। এটা একটা ধারাবাহিকতা। এই যে গত 15-20 বছরে যে আপনার লুটপাট, একটা যে অর্থনৈতিক যে দুর্দশাপর অবস্থা, জবাবদিহিহীন যে একটা অর্থনৈতিক ব্যবস্থা, এইটার একটা আলটিমেট ফল এখন গভর্নমেন্টকে টেনে ধরতে হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই গভর্নমেন্টকে কোনো, যে এমন না যে গভর্নমেন্ট 4 বছর 5 বছর থাকতে পারবে। গভর্নমেন্টকে যদি ম্যান্ডেট দেওয়া হতো যে আপনি 4 বছর থাকেন, আপনি সংস্কার করেন, আপনি এইটার ভ্যাট আপনি বাড়াবেন, আবার 2 দিন পরে আপনি অন্যান্য কার্যক্রম করে অর্থনীতিকে আপনি হিল করবেন। কিন্তু এই গভর্নমেন্ট কি করতে পারবে? গভর্নমেন্টের উপর অলরেডি চাপ আছে, ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে তার জুনের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন গভর্নমেন্টকে দিয়ে অজনপ্রিয় কাজগুলো করানো হচ্ছে। হ্যাঁ, ইভেন গভর্নমেন্ট, আমি জানি না যে গভর্নমেন্টের বুদ্ধিমত্তা কিংবা গভর্নমেন্টের উইজডমে এখানে কোথাও ঘাটতি আছে কিনা। কারণ গভর্নমেন্টের উচিত না, যে গভর্নমেন্ট আমার না, যে গভর্নমেন্ট আমি খারাপটা দিব, ভালোটা দিতে পারবো না, তাহলে আমি সেই গভর্নমেন্ট, আমি খারাপ সিদ্ধান্তে আমি যাবো কেন? আমি আমার এটা আমি সরকারি মানে আমি পলিটিক্যাল গভর্নমেন্টের উপর ছেড়ে দিব। আর যদি মনে গভর্নমেন্টকে ম্যান্ডেট দেওয়া হয় যে আমি ঠিক আছে, আপনি 3 থেকে 4 বছর আপনি নিরাপদে থাকেন, আপনি ঠান্ডা মাথায় আপনি এখান থেকে শুরু করেন, এই একটা অবস্থায় তুলে দিয়ে যান। কিন্তু গভর্নমেন্ট শুরু করবে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু তুলে দেওয়ার সময় পাবে না। তাহলে এই গভর্নমেন্টটা, আমরা যেটা বলছি গণ অভ্যুত্থানের পরের সরকার, যে সরকারটা বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার কেন এই অজনপ্রিয় সিদ্ধান্ত নেবে? আমি মনে করি এটা সরকারের দূরদর্শিতার ফল, এবং সরকারের আমরা যেটা বলি যে মানুষের সাথে যে কানেকশন না থাকা, এটা কিন্তু জনসম্পৃক্তহীন নীতির ফল হিসেবে এসেছে।